প্রকৃত ডাক্তাররা পরিষেবা দিচ্ছে, অপারেশন করছে, আর ডিগ্রিধারী ডাক্তাররা রাস্তায় বসে আন্দোলন করছে। কাজে ফিরতে হবে, কারণ এটা তাদের দায়িত্ব মানুষকে পরিষেবা দেওয়া। বিজেপি যখন ছাত্র সমাবেশ করে, ওটা তো ছাত্র সমাবেশ নয়, তারা কেউ ভদ্রলোকও নয়, কেউ ছাত্রও নয়, এটা হচ্ছে গুন্ডা সমাবেশ, যেটা হেলমেট চোর বিজেপিদের সমাবেশ। আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি, আমাদের কর্মভূমি, এই বাংলাকে বাংলাদেশে পরিণত করব। মানবিকতার স্বার্থে মানুষ বিচার চাইছে। সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেননি কেন? দেখে তো মনে হচ্ছে সিবিআই সন্দীপ ঘোষকে চাকরি দিয়েছে, সকালে যাচ্ছে, রাত্রে বাড়ি ফিরছে, মাঝে মাঝে ওয়ার্ক ফ্রম হোম। ধর্ষণকে তো মেনে নেওয়া যায় না, ধর্ষণের তো কোনো ক্ষমা হয় না। মহিলারা তো এমনি এদের দেখলে ঝেঁটা নিয়ে তাড়া করে, এরপর বাড়ির সামনে গেলে গায়ে থুতু দিয়ে দেবে। যদি ধর্ষণকারীদের মনের মধ্যে ভয়টা না ঢোকানো যায়, তাহলে তো এটা কোনোদিন বন্ধ হবে না। তো দুদিনে আমরা দু ধরনের ছাত্র সমাবেশ দেখলাম। একদিন দেখলাম আমরা নবান্ন চলো অভিযানের ছাত্রদের আন্দোলন, আর গতকালও আমরা দেখলাম তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসের ছাত্রদের সমাবেশ। এই দুটোর মধ্যে কি পার্থক্য নিয়ে কি বলবেন? না, আরও দুটো আমরা ছাত্র সমাবেশ দেখেছি, একটা বামফ্রন্টেরও দেখেছি, একটা কংগ্রেসেরও দেখেছি। প্রবলেমটা হচ্ছে যে তৃণমূল যখন ছাত্র সমাবেশ করে, দেখুন শান্তিপূর্ণ একটা ছাত্র সমাবেশ, সেই সমাবেশে কোনো ঝুট ঝামেলা নেই, কোনো মারামারি নেই। সিপিএমও যখন করেছে ছাত্র সমাবেশ, সেখানেও আমরা যে কটা মিছিল ওরা করেছে এখনও অবধি ঐক্যবদ্ধ প্রোটোকল মেনে ভদ্রভাবে মিছিল করেছে। কলকাতা পুলিশই প্রোটেকশন দিয়েছে, পশ্চিমবঙ্গ প্রশাসনই তাদের প্রোটেকশন দিয়েছে, একই কংগ্রেসের জন্য। কিন্তু বিজেপি যখন ছাত্র সমাবেশ করে, ওটা তো ছাত্র সমাবেশ নয়, ওরা ওখানে যারা ছিল তারা কেউ ভদ্রলোকও নয়, কেউ ছাত্রও নয়, এটা হচ্ছে গুন্ডা সমাবেশ। আর গুন্ডা সমাবেশের পরে এখন তো বিজেপি, আমি যা দেখছি, লোকের বন্ধের নামে লোকের দোকানে গিয়ে হেলমেট চুরি করছে, হেলমেট চোর বিজেপিদের সমাবেশ। আর সেইখানে আমাকে কেউ এটা বোঝাতে পারবে না যে ছাত্ররা ব্যারিকেড ভাঙে, ছাত্ররা ইঁট ছোড়ে, ছাত্ররা গাড়ি জ্বালায়, বাইক জ্বালায়, ছাত্ররা ইঁট মেরে কোনো পুলিশের চোখ খুবলে নেয়, এটা ছাত্ররা করে না। বিজেপির ছাত্র সমাবেশ, যে তিনজন ছাত্র ডেকেছিল তারা ছাত্র নয়, তারা এবিভিপি এবং আরএসএসের সদস্য, তারা নিজেই স্বীকার করেছে। আর যাদের সেদিন এই গুন্ডা সমাবেশে দেখা গেছে, তারা বিজেপির ভাড়া করা গুন্ডা, যাদের কাছে আরজি করেন নির্যাতিতা আমাদের বোনের বিচারটা কোনো ম্যাটার করে না, বিচারের এদের কোনো দাবি নেই, এরা দোষীর ফাঁসিও চায় না, এরা শুধু চায় যে এই ঘটনাটাকে কেন্দ্র করে আমরা একটা গণতান্ত্রিকভাবে চলা একটা সরকারকে আমরা ফেলে দেবো, লাশ খুঁজব, আর বাংলাকে, আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি, আমাদের কর্মভূমি, এই বাংলাকে বাংলাদেশে পরিণত করব। তো ছাত্র সমাবেশ আর বিজেপির গুন্ডা সমাবেশের মধ্যে তফাৎ আছে, আর সেটা বাংলার মানুষও বুঝে গেছে। বাংলার মানুষ ছিছি করছে বিজেপিকে। আচ্ছা, গতকালই টিএমসিপির সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী জুনিয়র যারা আরজিকর কাণ্ডে যারা জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে তাদেরকে সমর্থন জানিয়েছে এবং তাদের কাজে ফেরারও বার্তা দিয়েছেন। কিন্তু কোথাও দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বার্তাকে একদমই অপব্যাখ্যা রূপে সকলের সামনে প্রতিস্থাপন করা হয়েছে। এই বিষয় নিয়ে কি বলবে? কারণ সমাজ মাধ্যমে এই বিষয়টিকে অন্যভাবে দেখা হচ্ছে, অন্য রূপে সকলের সামনে তুলে আনা হচ্ছে। দেখুন, কে কি ব্যাখ্যা করছে সেটা তো আমি বলতে পারবো না। সে যেরকম যাদের যেরকম রাজনৈতিক মতাদর্শ, তারা সেরকম ব্যাখ্যা করবে। আমি পরিষ্কার একটা কথা বলে দিতে চাই, মানবিকতার স্বার্থে মানুষ বিচার চাইছে, আর ক্ষমতালোভী কিছু অমানুষ পদত্যাগ চাইছে। এই তফাৎটা বুঝতে হবে। আজকে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পরে সারা ভারতবর্ষের ডাক্তাররা কাজে ফিরে গেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তদন্ত করছে সিবিআই, রায় দেবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডাক্তারদের কাজে ফিরে যেতে বলেছে, তারা ফিরে গেছেন কাজে। বিভিন্ন ডাক্তার সংগঠন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সাথে দেখা করে কাজে ফিরে গেছেন। বাংলার স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডাক্তারদের অনুরোধ করেছে কাজে ফেরার জন্য। এখন যেটা হচ্ছে, একটা পার্থক্য মানুষকে বুঝতে হবে, যে কোন ডাক্তাররা পরিষেবা দিচ্ছে আর কোন ডাক্তাররা পরিষেবা বন্ধ করে ডিগ্রিধারী ডাক্তার রাস্তায় বসে আছে। এই তফাৎটা এবার কিন্তু করতে হবে। কারণ ডাক্তাররা হিপোক্রেটিক ওথ নিয়েছে, আমরা তাদের ভগবান মনে করি, ভগবান হিসেবে পূজিত হয় ডাক্তাররা, কিন্তু তারা যদি আজকে বলেন আমরা মানুষকে পরিষেবা দেব না, এটা তো ইঞ্জিনিয়ার, লয়ার বা অন্য কোনো প্রফেশন না যেখানে জীবন মৃত্যুর ব্যাপার। এমার্জেন্সি চলছে, হ্যাঁ আমি মানছি এমার্জেন্সি চলছে, কিন্তু কিছুদিন আগে একটা আর্টিকেল বেরিয়েছে, 6 লক্ষ মানুষ বঞ্চিত হয়েছে পরিষেবার কাছে,
পরিষেবার থেকে। সাধারণ গরিব মানুষ তারা কি অ্যাপোলো হাসপাতালে গিয়ে চিকিৎসা করাবে, না তারা আমৃতে যাবে? তাদের পক্ষে তো সম্ভব নয়। তারা সরকারি হাসপাতালে যাবে। সরকারি হাসপাতালের যে দুনিয়ার ডাক্তার, তাদের রাগ আমরা বুঝি, তাদের দাবি আমরা সব মেনে নিয়েছি, তাদের বিচারের দাবিকে আমরা 100% সমর্থন করি, তারা দোষীদের ফাঁসি চায়, আমরা 100% সমর্থন করি। কিন্তু কাজে ফিরতে হবে, কারণ এটা তাদের দায়িত্ব মানুষকে পরিষেবা দেওয়া। একটা অন্তঃসত্ত্বা মহিলা চিকিৎসা না পেয়ে মারা গেছে, মুমূর্ষু রুগীরা চিকিৎসা না পেয়ে অ্যাম্বুলেন্সে পড়ে পড়ে মরে গেছে। তাদের কি দোষ? তারা তো এই ঘটনার সাথে জড়িত ছিল না, তারা কেন পরিষেবা পায়নি? এর দায় কি যে ডাক্তারবাবুরা আন্দোলন করছেন তারা তাদের ঘাড়ে নেবেন, যে অন্তঃসত্ত্বা মহিলা মারা গেছেন বা যে মুমূর্ষু রোগীরা অ্যাম্বুলেন্সে মারা গেছে? আমিও বলছি আমার মুখ্যমন্ত্রীর মতো হাত জোড় করে, যে ডাক্তারবাবুদের যথাযথ ন্যায্য আন্দোলন, যেখানে তারা বিচার চাইছে, 100% তৃণমূল তাদের সমর্থন করে। যে ডাক্তারবাবুরা দোষীদের ফাঁসি চাইছে, 100% তৃণমূল কংগ্রেস সমর্থন করে। কিন্তু দয়া করে কাজে ফিরুন, কারণ মানুষ এখন বলা শুরু করেছে প্রকৃত ডাক্তাররা পরিষেবা দিচ্ছে, অপারেশন করছে, আর ডিগ্রিধারী ডাক্তাররা রাস্তায় বসে আন্দোলন করছে, মানুষকে বঞ্চিত করছে, পরিষেবার থেকে বঞ্চিত করছে। এটা ঠিক না। মানুষের আপনাদের প্রতি যে আস্থা, ভালোবাসা, বিশ্বাস, সেখানে এবার আঘাত লাগছে। দয়া করে কাজে ফিরুন, আমরা সকলে আপনাদের সাথে আছি। কিন্তু জুনিয়র ডাক্তাররা বলছে যে তারা পরিষেবা দিতে সম্পূর্ণভাবে ব্যাহত হয়নি, বা তারা দিচ্ছে না সেটা না, যারা সিনিয়র ডাক্তাররা রয়েছে বা তার থেকে উপরে রয়েছে তারা পরিষেবা দিচ্ছে, শুধু তারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছে। জুনিয়র ডাক্তাররা বলছে তাদের দাবি কি? বিচার চাই, ফাঁসি চাই, তাই তো? তো আমার কথা হচ্ছে, জুনিয়র ডাক্তারবাবুদের সেই প্রশ্ন তো করতে হবে সিবিআই এর কাছে। যখন এই নৃশংস নারকীয় ঘটনা ঘটে আরজি করের বুকে, তার 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ প্রধান অভিযুক্তকে অ্যারেস্ট করেছে। সেই দিন থেকে আজকের দিন, মানে 9 তারিখ ঘটনাটি ঘটে, 10 তারিখ প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় অ্যারেস্ট, 10 তারিখ থেকে আজকে আমরা কথা বলছি 29 তারিখ, 19 দিন। সিবিআই তদন্ত 13 তারিখ থেকে শুরু হয়েছে, 16 দিন। 16 দিনে আর কেউ কি অ্যারেস্ট হয়েছে? আর নতুন কেউ অ্যারেস্ট হয়নি। তাদের বিরাট রাগ সন্দীপ ঘোষের ওপরে। সন্দীপ ঘোষ এই, সন্দীপ ঘোষ সেই। কালকে গতকাল ছাত্র সমাবেশের মঞ্চ থেকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ছুড়ে দিয়েছে যে 16 দিনের তদন্তে 12 দিন আপনারা সন্দীপ ঘোষকে ডেকেছেন, 9 ঘন্টা করে জেরা করেছেন, বাড়ি ফেরত পাঠিয়ে দিয়েছেন, অ্যারেস্ট করেনি কেন সিবিআই? জুনিয়র ডাক্তারবাবুরা গিয়ে এই প্রশ্নটা সিজিও কমপ্লেক্সের গেটের বাইরে সিবিআইকে করুন না, সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেননি কেন? দেখে তো মনে হচ্ছে সিবিআই সন্দীপ ঘোষকে চাকরি দিয়েছে, সকালে যাচ্ছে, রাত্রে বাড়ি ফিরছে, মাঝে মাঝে ওয়ার্ক ফ্রম হোম, ওর বাড়িতে রেড করছে। সিবিআই এর কাছে প্রশ্ন করুন, রায় দেবে সুপ্রিম কোর্ট, জুনিয়র ডাক্তারবাবুরা গিয়ে সুপ্রিম কোর্টে ধর্ণা দিন। পরগনা, দক্ষিণ 24 পরগনার প্রান্তিক জায়গার থেকে পেশেন্ট আসে, তারা আসছে ভগবান তুল্য ডাক্তারবাবুদের কাছ থেকে পরিষেবা পেতে, চিকিৎসা পেতে, কারণ তাদের পাশে কেউ নেই, তাদের আর্থিক সামর্থ্যও নেই, তাদের কিছু করার ক্ষমতাও নেই। তারা কেন বঞ্চিত হবে বলুন তো? তাদের দোষটা কি? তারা তো এই নৃশংস ঘটনার সাথে জড়িত নয়, তারা তো তদন্তের সাথেও জড়িত নয়, তাদের দোষটা কি? তাই আমি আবারও জুনিয়র ডাক্তারবাবুদের করজোড়ে অনুরোধ করব যে দয়া করে কর্মবিরতিটার থেকে থামিয়ে চাকরি আপনারা পরিষেবাটা শুরু করুন, চাকরিতে যোগ দিন, মানুষকে পরিষেবা দিন। তৃণমূল, কংগ্রেস, বিজেপি ম্যাটার করে না, মানুষকে পরিষেবাটা দিন, কারণ তাদের আপনাদের ছাড়া আর কোনো রাস্তা নেই, কেউ নেই, তারা অসহায়। অসহায় মানুষকে এভাবে ফিরিয়ে দেবেন না। এই আরজিকর ঘটনার পরে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বলেছেন যে 2 তারিখে অধিবেশন আছে এবং 3 তারিখেই ধর্ষণ বিরোধী কঠোর আইন সেখানে নেওয়া হবে, সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এই সম্পূর্ণ বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে রাজ্যপালের অনুমতি ছাড়া অধিবেশন হয় না বা বিধানসভার অধিবেশন হতে পারে না, তো এই অধিবেশন বেআইনি। কিন্তু প্রশ্ন এখানে, যেখানে গোটা রাজ্যের মানুষ, বিরোধী দলনেতারাও প্রথম থেকে বলছে তারাও বিচার চায়, তাহলে এখানে যখন বিচারের এক পা এগিয়েছে যখন বিধানসভায়, সেখানে ধর্ষণ বিরোধী আইনের কথা বলা হচ্ছে, তাহলে সেটার কেন বিরোধিতা হচ্ছে? দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন বিধানসভায় একটা প্রস্তাব আনবেন যেখানে আমরা একটা কঠোর আইন বানাবো, যে যারা ধর্ষক, যারা ধর্ষণ করছে তাদেরও আমরা ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসি দেব। এবার এই আইনটা, আপনি একজন মহিলা, আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, এটাকে তো আপনিও সমর্থন করেন, আপনি যাকে ইচ্ছে ভোট দিন, আপনি যে মতাদর্শে বিশ্বাস করেন আপনি তো এটাকে সমর্থন করবেন। ধর্ষণকে তো মেনে নেওয়া যায় না, ধর্ষণের তো কোনো ক্ষমা হয় না। তো যে ধর্ষণ করবে
পশ্চিমবঙ্গ সরকার, বাংলার মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন ধর্ষণে একটা আমরা নতুন আইন আনবো, যে যে ধর্ষণ করবে তাকে ফাঁসি দেবো। আর যারা এর বিরোধিতা করবে, সেটা বাংলার রাজ্যপাল হোক, যে নিজে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত, সংবিধানকে সামনে রেখে নিজের পিঠ বাঁচাচ্ছে, বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যারা এই বিলের বিরোধিতা করবে, সেটা সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, তৃণমূল কংগ্রেস হোক, সাধারণ মানুষ হোক, বুদ্ধিজীবী হোক, যারাই হোক, তাহলে আপনাদের সাধারণ মানুষকে বুঝে নিতে হবে যে তারা মহিলাদের সুরক্ষা চায় না, তারা ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন চায় না। এটা তো জলের মতো পরিষ্কার। এবার মানুষ তাদের বিচার করবে। তো টিয়া পাখি নিয়ে বসছে না, নাটক করতে ধর্নায় বসছে। তো আবার আমি ঘুরে সেই কথাই বলছি, যদি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ বা বিজেপি যদি যথাযথভাবে তারা নারী সুরক্ষায় বিশ্বাস করে, যথাযথভাবে যদি তারা ধর্ষণের বিরোধী হয়, কারণ এদের যা ট্র্যাক রেকর্ড, ব্রিজভূষণ থেকে কুলদীপ সেঙ্গার এদেরই তো নেতা, আর এদেরই ধর্ষণকারীদের, শ্লীলতাহানিতে অভিযুক্তদের এরা বড় বড় পদ দেয়। তো এরা যদি সত্যি ধর্ষণের বিরুদ্ধে হয় আর নারী সুরক্ষার পক্ষে হয়, তাহলে পশ্চিমবাংলার যে সিদ্ধান্ত, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর যে সিদ্ধান্ত, পশ্চিমবাংলার বিধানসভার যে সিদ্ধান্ত হতে চলেছে যে ধর্ষণকারীদের ফাঁসি দেওয়া উচিত, তার যদি বিরোধিতা করে, তাহলে নিজেরাই নিজেদের মুখোশ খুলে দেবে বাংলার মানুষের সামনে। বুঝবে মহিলারা তো এমনি এদের দেখলে ঝেঁটা নিয়ে তাড়া করে, এরপর বাড়ির সামনে গেলে গায়ে থুতু দিয়ে দেবে। এবং এখনো পর্যন্ত তারা আবারও ধর্নার প্রস্তুতি নিচ্ছে। শ্যামবাজারে গোটা 5 দিন ধর্নার পর আবারও দরিনা ক্রসিংয়ে ধর্নার প্রস্তুতি নিচ্ছে, যদিও সেটাকে বেআইনি করে রাজ্য পুলিশের তরফ থেকে সেটা ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু তারপরেও তারা ধর্নায় বসবেন। কিন্তু একদিকে ধর্নায় বসছেন, অন্যদিকে বিধানসভার অধিবেশনের বিরোধিতা। আপনার প্রশ্নেই তো উত্তর লুকিয়ে আছে যে এটা পুরোটা একটা সার্কাস হচ্ছে। আমি শুভেন্দু অধিকারীকে আপনার চ্যানেলের মাধ্যমে আরও 2টো স্পট বলে দিতে চাই ধর্নার জন্য, যে 2টো স্পট ওদের জন্য একদম পারফেক্ট স্পট। একটা হচ্ছে দেখবেন এই সিথি আছে, আমাদের সিথির মোড়, সেখানে একটা বড় ময়দান আছে। এখন তো আজকাল আর অজন্তা সার্কাস আসে না শীতকালে, সেখানে ওরা করতে পারে ধর্না। আরেকটা হচ্ছে দেখবেন পুলিশের পারমিশন যদি পায় ওরা, দেখবেন চিড়িয়াখানার বাইরে একটা বড় জায়গা আছে, সেখানে ওরা একটা স্টল দিতে পারে ধর্না করার জন্য। কারণ আমার মনে হয় অজন্তা সার্কাসের জায়গা, চিড়িয়াখানার বাইরে, এই 2টো জায়গা হচ্ছে বিজেপির পারফেক্ট ধর্না করার জায়গা ওদের মতাদর্শ অনুযায়ী। তাই তো, আর নইলে আরেকটা জায়গা হতে পারে। এখন তো কলকাতার বুকে দেখা যায় না, গ্রাম বাংলা দেখবেন প্রচুর গোয়াল ঘর আছে, তার বাইরে ওরা বসতে পারে, কোনো অসুবিধা নেই। ধর্নায় বসে থাকুক না, সারা দিন রাত বসে থাকুক। কিন্তু যদি, আবার বলছি, যদি আপনারা নারী সুরক্ষার পক্ষে হন, আর এই যে ধর্ষণ, এটা তো একটা সামাজিক ব্যাধি, শুধু তো কলকাতায় হচ্ছে না, দেশের সব জায়গায় হচ্ছে। আর যারা ধর্ষণ করে তাদের মনের মধ্যে যদি আমরা, যারা সরকার চালাচ্ছে, রাজ্যে তৃণমূল কংগ্রেস বা কেন্দ্রে বিজেপি, যদি ধর্ষণকারীদের মনের মধ্যে ভয়টা না ঢোকানো যায়, তাহলে তো এটা কোনো দিন বন্ধ হবে না। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা 50 দিনের ফাস্ট ট্র্যাক আইন আনুন। তিনি বলেছেন যে যদি কেন্দ্রীয় সরকার 4 মাসের মধ্যে সেটা না আনে, তাহলে তিনি প্রাইভেট মেম্বার বিলে এই আইনটা পেশ করবেন সংসদের ফ্লোরে। তো সিমিলারলি যদি এই ধর্ষণকারীদের মনের মধ্যে আপনি ভয় না ঢোকাতে পারেন যে তুমি যদি একটা মেয়েকে ধর্ষণ করো তাহলে 50 দিনের মধ্যে তোমায় ফাঁসি দেওয়া হবে, ততক্ষণ এই ব্যাধি সারতে পারে না, ধর্ষণ বন্ধ হবে না বাংলা তথা ভারতবর্ষের বুকে। তো যারা ন্যায় বিচারের দাবিতে নাটকগুলো করছে, সার্কাস করছে, তারা যদি ধর্ষণের কঠোর আইন, যেখানে ধর্ষণ করলে ফাঁসি হবে, তার যদি বিরোধিতা করে, আমি আবারও বললাম, বাংলার মা বোনেরা ওদের দেখলে ঝেঁটা ছটি নিয়ে তেড়ে যায়, এরপরে সামনে দেখলে থুতু দেবে এদের গায়ে।